আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমিও অনেকটা ভালো আছি। তো আজকে আমি তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা 1 থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত কমপ্লিট করে এসেছি। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই অবশ্যই আগের ক্লাসগুলো আগে দেখে আসবা। তো আমি যে তোমাদের কথা দিয়েছিলাম সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের সব ক্লাসগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি তোমাদের ফাইনাল পরীক্ষার আগেই কমপ্লিট করে দেব। আজকে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি, আর মাত্র আমাদের 4টা অধ্যায় আছে। তো 4টা অধ্যায় মোটামুটি ফাইনাল আগে আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এবং তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তী ক্লাসগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাও। হ্যাঁ, তো আজকে আমরা পঞ্চম অধ্যায়টা দেখব। হ্যাঁ, পঞ্চম অধ্যায়টা হচ্ছে আমাদের কি, এখানে লিখে রাখিনি, যাই হোক পঞ্চম অধ্যায়টা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আমার সাথে সাথে বিষয়গুলো নোট করবা। হ্যাঁ, তো পঞ্চম অধ্যায়টা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। তো এই অধ্যায়ের মেইন টপিকগুলো আমি এখানে লিখে রাখছি, আমরা ধাপে ধাপে সবগুলো জিনিস দেখবো। হ্যাঁ, তো প্রথমে আমাদের কি আছে, ঘর্ষণ বল কাকে বলে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে, দেন হচ্ছে এই অধ্যায়ের সূত্র দেখবো, এই সূত্রের আলোকে আমরা ম্যাথ সমাধান করব। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অফ অল দেখবো যে ঘর্ষণ বলটা কি। তো এমনিতেই আমরা ঘর্ষণ কথাটার সাথে সবাই পরিচিত আছি, তাই না? ঘর্ষণ কি, একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু যখন চলে তাদের মিলনতলের মধ্যে একটা কি হয়, একটা ঘর্ষণ সৃষ্টি হয়। এই ঘর্ষণ সৃষ্টিটাই মূলত হচ্ছে একটা ঘর্ষণ বল। তো আমরা সংজ্ঞাটা একটু বইয়ের ভাষায় বলি যে একটি বস্তুর উপর দিয়ে যখন অন্য একটি বস্তু চলতে শুরু করে তখন এই বস্তুদ্বয়ের মিলনতলে মানে গতির বিপরীতে একটা বল কাজ করে। এই গতির বিপরীতে যে একটা বাধা সৃষ্টি করে, এই বাধা সৃষ্টিকারী বলটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল। তো সাপোজ এটা হচ্ছে আমাদের একটা টেবিল, তো টেবিলের উপর যদি আমরা একটা বস্তু রাখি, এই বস্তুটা যদি মানে একটু কী করি, তো এই বস্তুটাকে যদি আমরা এই টেবিলের উপর দিয়ে এদিকে টানতে শুরু করি, তো এই যে বস্তুটার যে নিচের যে তল রয়েছে এই তলটা উপরের যে টেবিল রয়েছে টেবিলের সাথে একটা কী হবে, ঘর্ষণের সৃষ্টি হবে, বা বস্তুটা যখন যাইতে চাইবে, যখন আমরা বল প্রয়োগ করব তখন বস্তুটা সামনের দিকে চলতে থাকবে। আর যখন আমরা কি করব, বস্তুটাকে আর বল প্রয়োগ করব না, তখন সেটা স্থির হবে। কিসের কারণে? এই ঘর্ষণ বলের কারণে। তো এই যে আমাদের বল প্রয়োগের ফলে এই বস্তুদ্বয়ের মিলন তলের মধ্যে যে একটা ঘর্ষণ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বাধা সৃষ্টি করতেছে, এই বাধা সৃষ্টিকারী বলটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল। হ্যাঁ, এই বাধা সৃষ্টিকারী বলটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা অলওয়েজ কী করে, গতির বিপরীতে কাজ করে। হ্যাঁ, তো আমরা একটা যে বলে টানতেছি, একটা গতিতে টানতেছি, তো এই গতির বিপরীতে কাজ করবে আমাদের ঘর্ষণ বলটা। ওকে, তো এখন আমি যদি সংজ্ঞাটা একটু বোর্ডে লিখে দেই তাহলে হচ্ছে তোমাদের আরও বুঝতে সহজ হবে। তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার সাথে বিষয়গুলো নোট করো। হ্যাঁ, তো আমরা দেখব কি, ঘর্ষণ বল। হ্যাঁ, ঘর্ষণ বল কাকে বলে সেটাই আমরা দেখব। তো ঘর্ষণ বল সংখ্যাটা এরকম যে একটি স্থির বস্তুর উপর দিয়ে একটি স্থির বস্তুর উপর দিয়ে যদি, তো কি যে একটি স্থির বস্তুর উপর দিয়ে যখন আরেকটি বস্তু চলতে শুরু করে, একটি স্থির বস্তুর উপর দিয়ে যখন আরেকটি বস্তু চলতে শুরু করে, তখন এই বস্তুদ্বয়ের মিলন তলে বস্তুদ্বয়ের মিলন তলে
এই বস্তুটার গতির বিপরীতে একটা বাধাদানকারী বল সৃষ্টি হয়। কি বলছে যে একটি স্থির বস্তুর উপর দিয়ে যখন আরেকটি বস্তু চলতে শুরু করে তখন ওই বস্তুদ্বয়ের মিলনতলে, অর্থাৎ যে দুইটি বস্তু রয়েছে এই বস্তুদ্বয়ের মিলনতলে যে একটা বাধাদানকারী বলের সৃষ্টি হয়। যে একটি বাধাদানকারী বলের সৃষ্টি হয় বা বলের তৈরি হয়, বাধাদানকারী বলের সৃষ্টি হয়, তাকে ঘর্ষণ বল বলে। হ্যাঁ, তো তোমরা সাথে সাথে বিষয়গুলো উঠায় নাও। যে কি বলছে যে একটি স্থির বস্তুর উপর দিয়ে যখন অন্য একটি বস্তু চলতে শুরু করে তখন এই বস্তুদের মিলনতলে যে একটা বাধাদানকারী বলের সৃষ্টি হয়, সেটাই মূলত হচ্ছে আমাদের ঘর্ষণ বল। ওকে, তো এই বিষয়টা যদি আমি আরেকটু তোমাদের উপলব্ধি করাই দেই, তো দেখো এটা সাপোজ একটা আমাদের একটা কি টেবিল, তো এই টেবিলের মধ্যে একটা আমাদের বস্তু রয়েছে। হ্যাঁ, টেবিলের মধ্যে আমাদের একটা বস্তু রয়েছে। তো এই বস্তুটার একটা ওজন আছে, আর এই আমরা জানি প্রত্যেকটা বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে কি করে, কাজ করে। তো এই বস্তুটার ওজন তাহলে আমাদের কোথায়, মানে বস্তুটার ওজন আমাদের কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। হ্যাঁ, তো এই বস্তুটার একটা ওজন আছে, তো ওজনটা আমাদের নিচের দিকে কাজ করতেছে। তো এই বস্তুটার ওজন যখন টেবিলের উপর পড়বে, অর্থাৎ টেবিলের উপর ক্রিয়া করবে, তখন এই টেবিল থেকে একটা বল তার বিপরীত দিকে ক্রিয়া করবে। কারণ আমরা একটা নিউটনের তৃতীয় সূত্র জানি যে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো বস্তুটা যখন টেবিলের উপর একটা বলে বা একটা ওজনে ক্রিয়া করতেছে, তার বিপরীতে একটা বলের সৃষ্টি হবে। হ্যাঁ, তো অর্থাৎ বস্তুটার এই বিপরীতে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। প্রতিক্রিয়া বলকে আমরা আর দ্বারা প্রকাশ করি। দেন এই বস্তুটাকে যখন আমরা একটা বলে একদিকে টেনে নেব, এই বস্তুটাকে যখন একটা পি বলে আমরা এটাই রাখি, এই বস্তুকে যখন পি বলে আমরা এদিকে টান দেব, তো এই বস্তুটা ঠিক মানে ঘর্ষণ, এই যে বাধাদানকারী বলটা ঠিক এই পি বলের বিপরীতে কাজ করবে। হ্যাঁ, তো এই যে আমাদের বস্তুটা যে পি বলে টানতেছি, ফলে এই টেবিল এবং বস্তুটার মধ্যে যে একটা ঘর্ষণ অর্থাৎ একটা বাধার সৃষ্টি হচ্ছে, এই বাধার সৃষ্টিকারী বলটাই মূলত হচ্ছে ঘর্ষণ বল। আর ঘর্ষণ বলটা আমাদের এই যে বলের বিপরীতে কাজ করে। হ্যাঁ, ঘর্ষণ বলটা আমরা যে বলে বস্তুটাকে টানবো তার ঠিক বিপরীতে কাজ করবে। অর্থাৎ যদি আমরা পি বলে বস্তুটাকে এদিকে টানি আর ঘর্ষণ বলের কারণে সে পিছনের দিকে ক্রিয়া করবে, ঘর্ষণ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। ওকে, তো আমাদের সংখ্যাটা কি বলছে যে একটি স্থির বস্তুর উপর দিয়ে যখন আরেকটি বস্তু চলতে শুরু করে তখন এই বস্তুদের মিলনতলে, অর্থাৎ দেখো মানে একটা টেবিলটা আমাদের একটা স্থির বস্তু ধরে নিলাম, তার উপর দিয়ে যখন আমাদের এই বস্তুটা ফি বলে টানতে শুরু করবে বা চলতে শুরু করবে, তখন এই টেবিল এবং বস্তুদ্বয়ের একটা মানে তলের মধ্যে একটা কি হবে, বাধাদানকারী বলের সৃষ্টি হবে। যে বাধাদানকারী বলের সৃষ্টি হয়, আর এই বাধাদানকারী বলটাই হচ্ছে আমাদের ঘর্ষণ বল। ওকে, তো আই হোপ ক্লিয়ার যে ঘর্ষণ বলটা কি। তো এখন আমরা দেখব স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি। হ্যাঁ, তো এখন আমরা দেখব কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা কি বা কাকে বলে। তো এই যে আমাদের এই ঘর্ষণ বল, আমাদের এই ঘর্ষণ বল এবং এই প্রতিক্রিয়া বলের অনুপাতটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা কি আমাদের ঘর্ষণ বল না, এই ঘর্ষণ বল, আর এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। এই ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাতটাই হচ্ছে আমাদের
স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমি তোমাদের সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। হ্যাঁ, এখন আমরা কি দেখব যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি, তোমরা সাথে সাথে আমার সাথে নোট করে নাও। স্থিতিস্থাপক গুণাঙ্ক, সরি স্থিতিস্থাপক গুণাঙ্ক না, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। হ্যাঁ, স্থিতি কি ঘর্ষণ গুণাঙ্ক। তো সংখ্যাটা কি, যে আমাদের যে ঘর্ষণ বল এবং আমাদের প্রতিক্রিয়া বলের অনুপাতটা, ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাতকে কি বলে, স্থিতিস্থাপক, সরি আবার বারবার আমি স্থিতিস্থাপক বলতেছি না, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, তো আমাদের এই ঘর্ষণ বলটা কি, এফ ঘর্ষণ বলটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে অতএব এই এফ মানে অর্থাৎ ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বল কি আর, তো অনুপাত মানে কি ভাগ, অর্থাৎ এই ঘর্ষণ বল অনুপাত এই আমার প্রতিক্রিয়া বলের, সরি এই ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাতটাই হচ্ছে আমাদের কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে আমাদের মিউ দ্বারা প্রকাশ করা হয়। তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা আমাদের মিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি পেলাম, মিউ ইকুয়াল এফ ডিভাইডেড আর। তো এটা আমাদের একটা সূত্র পাইলাম এখানে। হ্যাঁ, আমরা অলরেডি একটা সূত্র পাইলাম, এই যে সূত্রের যে বিষয়টা আছে আমরা অলরেডি একটা সূত্র পাইলাম, তোমরা সাথে সাথে নোট করে নাও। আমরা আরও সূত্র দেখব এরপর। হ্যাঁ, তোরা সাথে সাথে নোট করে নি, আমি মিশা দিই একটু। হ্যাঁ, তো এখন আমরা আর একটা সূত্র দেখব। হ্যাঁ, তো এই সূত্র দেখার আগে একটা বিষয় নোট করে নাও। তো এই বিষয়টা আমরা ফিজিক্স 1 না ফিজিক্স 2তে মেবি পড়ছিলাম, যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক, সরি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান। হ্যাঁ, তো কি বললাম যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক তোরা সাথে সাথে নোট করে নে। হ্যাঁ, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান, ট্যানজেন্টের সমান। কি বলছে, যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান। তাহলে এই আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা কি, মিউ। স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা আমরা কি দ্বারা প্রকাশ করি, মিউ দ্বারা প্রকাশ করি। আর আমাদের যে স্থির কোণ আছে, স্থির কোণটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, স্থির কোণটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি। তো কি বলছে, যে তাহলে আমরা লিখতে পারি অতএব মিউ ইকুয়াল, এই যে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা, এই আমাদের স্থির কোণটা কি আমরা ফাই স্থির কোণের ট্যানজেন্টের সমান। ট্যানজেন্টের কি, এই ট্যানের সমান। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা সূত্র পাইলাম যে মিউ ইকুয়াল ট্যান ফাই। সে কীভাবে আসলো, যে আমাদের এই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ফাই, এই যে আমাদের স্থির কোণ, সরি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক চা মিউ, এই আমাদের স্থির কোণের এই ট্যান জেটের সমান। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের
2 নম্বর সূত্র। ওকে, ম্যাথ সমাধান করার জন্য আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে, তোমরা সাথে সাথে উঠে নেবা। হ্যাঁ, তো এখন আমরা দেখব যে আমাদের এই ফাইটা কি বা কোথা থেকে আসলো। হ্যাঁ, তো আমরা একটা সামান্তরিকের সূত্র পড়ছিলাম না, যে ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র। তো সেখানে একটা বিষয় ছিল যে মানে দুটি বলকে যদি দুই দিক থেকে টানা হয় তাহলে বলটি একটি স্থির অবস্থানে থাকবে বা একটি মানে মাঝামাঝি পর্যায়ে থাকবে। তো সেক্ষেত্রে মানে সেরকমই এখানে একটু দেখো, আমাদের এটা হচ্ছে কি ঘর্ষণ বল, আর এটা হচ্ছে আমাদের কি বল প্রতিক্রিয়া বল। তো এই দুইটা বল যদি দুই দিক থেকে, এটা বল এদিকে ক্রিয়া করে, এটা বল উপর দিকে, দুই দিকে যদি মানে টান দেয় তাহলে আমাদের এই বলের লব্ধিটা কি হবে, একটা মাঝ বরাবর কাজ করবে। হ্যাঁ, তো এই মাঝ বরাবর এই বলের লব্ধিটা কাজ করবে। তো আমাদের এই যে বলের লব্ধিটা, এই বলের লব্ধি এটাকে যদি আমরা আর ড্যাশ ধরি, বলের লব্ধি এবং আমাদের প্রতিক্রিয়া বলের মধ্যে যে একটা কোণ সৃষ্টি করে, এটাই হচ্ছে আমাদের ফাই। হ্যাঁ, এটাই আমাদের কি ফাই। তাহলে ফাইটা কি, অর্থাৎ মানে স্থির কোণটা কি, এই যে বলের লব্ধি এবং প্রতিক্রিয়া বলের মধ্যে যে কোণ সৃষ্টি হয় সেটাই আমাদের স্থির কোণ বা ফাই। ওকে, তো আই হোপ ক্লিয়ার। তো আমরা অলরেডি দুইটা সূত্র পাইছি, এখন আমরা আর দুটো সূত্র তোমাদের উঠায় দেব, দেন হচ্ছে আমরা ম্যাথ সমাধানে যাব। ঠিক আছে, তো তোরা সাথে সাথে বিষয়গুলো উঠায় নে, আমি মিশাই দিচ্ছি। তো আমরা আর যে দুটো সূত্র দেখব সেটা হচ্ছে বলের সর্বোচ্চ মান, আর একটা হচ্ছে বলের সর্বনিম্ন মান। তো আমরা আগে দেখি, এটা আমাদের 3 নম্বর সূত্র। হ্যাঁ, বলের সর্বোচ্চ মান। তো বলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। বলের সর্বোচ্চ মানের সূত্রটা হচ্ছে আমাদের এই যে ডাব্লু সাইন, ডাব্লুটা কি, এই যে আমাদের যে একটা বস্তু ছিল, বস্তুটার ওজন কি ডাব্লু। হ্যাঁ, বস্তুটার ওজন হচ্ছে ডাব্লু, দেন হচ্ছে সাইন থিটা প্লাস ফাই ডিভাইডেড কস ফাই। তো এই যে আমাদের ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে আমাদের এই বলের ওজন। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের বলের সর্বনিম্ন মান। হ্যাঁ, সর্বনিম্ন মানটা হচ্ছে আমাদের ডাব্লু সাইন থিটা মাইনাস ফাই ডিভাইডেড হচ্ছে কস ফাই। ওকে, তো এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের এই 4টা সূত্র পড়লে আমাদের এনাফ। ওকে, তো এখন আমরা যে চিত্রটা দেখছিলাম ওটা একটা জাস্ট সিম্পল চিত্র ছিল। তো একটু আমরা মানে একটু উল্টো চিত্র দেখব। হ্যাঁ, ম্যাথে আমাদের বেশিরভাগ ওই এত সহজ চিত্রটা আসবে না, একটু মানে এখন যে চিত্রটা দেখাবো এরকম টাইপের চিত্র দিয়ে আমাদের ম্যাথ আসবে। ওকে, তো আমাদের কি গেল, সূত্র পর্যন্ত গেল, এখন আমাদের ম্যাথ বাকি আছে। তো ম্যাথটা করার আগে আমি চিত্রটা আর একটু মানে দেখাই দিই, যেহেতু আমাদের ম্যাথগুলো চিত্র রিলেটেড। হ্যাঁ, তো চিত্রগুলো বুঝতে পারলে আমাদের শুধু সূত্রের মধ্যে মানগুলা বসাই দিলে আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যায়। তো দেখো, আমরা আগে একটা টেবিল ধরছিলাম আনুভূমিক বরাবর। তো এখন আমাদের এই টেবিলটা মনে করো একটু হেলানো তলে আছে। তো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটাই আমাদের এদিকে পি বলে টানতেছে এদিকে। হ্যাঁ, তো এর বিপরীতে আমাদের কি বল কাজ করে, ঘর্ষণ বল কাজ করে। ঘর্ষণ বল কি আমাদের এফ। হ্যাঁ, এর বিপরীতে আমাদের ঘর্ষণ বল কাজ করে। কিন্তু এইখানে যে আমাদের বস্তুটা আছে, বস্তুটার ভর কোন দিকে কাজ করবে, সোজা নিচের দিকে কাজ করবে।
সোজা নিচের দিকে কাজ করবে। তো যখন আমাদের আনুভূমিক ছিল তখন আমাদের মানে এখানে একটা দেখার বিষয় হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বলটা কোন দিকে কাজ করবে। হ্যাঁ, তো আমাদের যখন আনুভূমিক বরাবর বস্তুটা ছিল তখন আমরা এদিকে একটা কি ছিল, প্রতিক্রিয়া বল উপরে কাজ করছিল, এখানে একটা লম্ব সৃষ্টি হয়েছিল। তো এখানে আমরা একটা রেখা টেনে নেই, আর হচ্ছে আমরা এখানেও একটা লম্ব টেনে নিই। তো লম্বটা আমাদের কোন দিকে হবে, বস্তুর এই বরাবর একটা লম্ব হবে। হ্যাঁ, তো প্রথম চিত্রটা যখন আমাদের মানে আনুভূমিক বরাবর ছিল তখন এইখানে আমরা যখন প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করছিল আর ওজন যখন নিচের দিকে কাজ করছিল, বল এই দিকে ছিল, এদিকে বল ছিল, তখন আমাদের এখানে একটা চতুর্ভাগ সৃষ্টি হয়েছিল। তো সেমভাবে আমরা যখন এইখানে একটা লম্ব টানলাম ঠিক এইখানেও আমাদের চতুর্ভাগ তৈরি হলো, তাই না? তো এইটুকু হচ্ছে আমাদের থিটা, এইটুকু হচ্ছে থিটা। আর তোমরা অলওয়েজ মনে রাখবা এই যে থিটা কোণ এইখানে মানে এইখানে যে কোণটা উৎপন্ন হবে ঠিক এই যে এইখানেও আমাদের সেম কোণটা উৎপন্ন হবে। ওকে, তো এখন আমরা এটা তো আমাদের, তো এখন আমরা কি করব, এই চিত্রটাকে একটু স্বাভাবিক অবস্থায় আনবো, অর্থাৎ এরকম অবস্থায় আনবো। ওকে, তো দেখো আমরা যদি এটা আমাদের আনুভূমিক বরাবর তল ছিল, তো আমাদের এখন তল কি হেলানো বরাবর, এই হেলানো তলটাকে এখন আমরা আবার আনুভূমিক বরাবর আনবো। ওকে, তো আনার জন্য কি করতে হবে, আমাদের এই যে আমাদের যে আনুভূমিক তলটা রয়েছে এটাকে এদিকে আনতে হবে, একটু সরাই আনলে আমাদের হেলানো তলে যে তলটা রয়েছে এটাকে এখন আমরা আনুভূমিক বরাবর আনবো। তাহলে আমরা কি করতেছি, এই যে তলটাকে আনুভূমিক বরাবর আনলাম, এখানে আমাদের পি বল কাজ করতেছে, এখানে আমাদের এফ বল কাজ করতেছে, কখন, যখন এর মধ্যে একটা বস্তু আমরা রাখছিলাম। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের এফ বল, এইটা হচ্ছে আমাদের কি পি বল। তো এখন আমাদের এখানে একটা লম্ব ছিল, এখানে একটা এই যে আমাদের এই লম্বটা, হ্যাঁ এই যে আমাদের একটা লম্ব, তো আর হচ্ছে আমাদের এই যে মানে বস্তুটার ওজন কোন দিকে কাজ করতেছে, বস্তু থেকে নিচে। এখন বস্তু এটা যদি আমাদের এটা যখন আমরা নিচে নিয়ে আসলাম আনুভূমিক বরাবর আনলাম, তখন এই রেখাটা কি আমাদের একটু এরকমভাবে আসবে না, এটা যখন আনুভূমিক আনবো এটাও উপরে উঠে আসবে। কিভাবে, এই যে আমাদের যখন এটা লম্ব ছিল, লম্ব থেকে এদিকে, তাই না, এই যে লম্ব থেকে একটু এদিকে এসেছে, তাই না? তো এখন দেখো আমরা এখানে দেখবো কি যে প্রতিক্রিয়া বলটা কোন দিকে কাজ করতেছে। এখানে যখন চিত্রটা ছিল, হেলানোর তলে যখন চিত্রটা ছিল তখন মনে হয়েছিল যে প্রতিক্রিয়া বল আমাদের এদিকে ক্রিয়া করবে, কিন্তু না প্রতিক্রিয়া বলটা আমাদের ঠিক এই উপর দিকে কাজ করবে। মানে চিত্রটা যখন আমরা স্বাভাবিক অবস্থায় আনবো তখনকার মতো যে এখানে যে প্রতিক্রিয়া বল উপরে কাজ করছিল এখানেও সেমভাবে প্রতিক্রিয়া বলটা কাজ করবে। কিন্তু আমাদের যে ওজনটা আছে, ওজনটা এই হেলানো তলে কাজ করবে না, কিন্তু ওজনটাও আমাদের নিচের দিকেই কাজ করবে। কিন্তু কিভাবে, এই ওজনটাকে আমরা উপাংশে বিভক্ত করে নেব, একটা কি যাবে আনুভূমিক বরাবর, একটা লম্বিক বরাবর। হ্যাঁ, তো এর সাথে আমাদের দেখো এই যে লম্বের সাথে যে কোণটা ছিল এটা আমাদের থিটা কোণ, অর্থাৎ এই যে মানে আমাদের যে লম্ব ছিল এই লম্ব এটা, আর এদিকে যে লম্বের সাথে একটা আমাদের যে বল কাজ করছিল সেটা হচ্ছে যে এইটা, আর এই বলের সাথে যে কোণ উৎপন্ন করছিল সেটা হচ্ছে এইটা, এই যে এইটা কোণটা হচ্ছে আমাদের এই কোণ। তাহলে এটা যদি আমাদের থিটা কোণ হয় তাহলে এটাও আমাদের থিটা কোণ। আর যখন আমরা উপাংশে বিভক্ত করি তখন কি করি, আমরা আগে এই যে আমাদের যে বলটা উপাংশে বিভক্ত করব দুদিকে সেই বলটা আগে দিয়ে দিই। ডাব্লু বল কাজ করতে যে ডাব্লু দিলাম, এবং যার সাথে কোণ থাকবে সেটা আমাদের হবে কি কস থিটা।
আর যার সাথে কোণ থাকবে না সেটা হবে আমাদের কি সাইন থিটা। তো এখন আমাদের এই ডাব্লু বলটা কাজ করবে কি না, এখন আমাদের এই চিত্রে কাজ করবে এই যে আমরা যে উপাংশে যে বলগুলো বিভক্ত করলাম সেই বলগুলো ডাব্লু কস থিটা ডাব্লু সাইন থিটা এই বলগুলা কাজ করবে। ওকে, তো আমাদের ঘর্ষণ বল কাকে বলে গেল, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে গেল, সূত্রগুলো আমরা দেখলাম, চিত্রগুলো আমরা দেখলাম। এখন আমরা ম্যাথ সমাধানে চলে যাব। হ্যাঁ, তো ম্যাথ আমি শুরুতে একটা সিম্পল ম্যাথ দিয়ে তোদের শুরু করি। ওকে, তো আমি ম্যাথটা আগে উঠাই নিই তোমাদের জন্য, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে হক বইয়ের উদাহরণ নাম্বার 5.6। হ্যাঁ, তো ম্যাথটা কি বলছে যে একটি আনুভূমিক টেবিলের উপর একটি আনুভূমিক টেবিলের উপর তো একটি আনুভূমিক টেবিলের উপর একটি ধাতব ব্লক স্থাপন করে এর উপর একটি ধাতব ব্লক স্থাপন করে এর উপর 30 কেজি আনুভূমিক বল প্রয়োগ করলে 30 কেজি আনুভূমিক বল প্রয়োগ করলে বলটি চলার উপক্রম হয়। বলটি চলার উপক্রম হয়, অর্থাৎ বলটি কি চলতে শুরু করে। ঘর্ষণ কোণের পরিমাণ 30 ডিগ্রি হলে ঘর্ষণ কোণের পরিমাণ 30 ডিগ্রি হলে ব্লকটির ওজন কত হবে? ব্লকটির ওজন কত কেজি হবে? তো কি বলছে, একটা টেবিলের উপর যদি একটা ধাতব ব্লক রাখে, আমরা বিষয়টা তোমাদের একটা চিত্রের মাধ্যমে ইমেজিন করার চেষ্টা করি। হ্যাঁ, তো কি বলছে যে একটি আনুভূমিক টেবিল, এটা হচ্ছে আমার একটা আনুভূমিক টেবিল, এই টেবিলের উপর একটি ধাতব ব্লক স্থাপন করছে। এই আনুভূমিক টেবিলের উপর আমরা একটা ধাতব ব্লক স্থাপন করলাম। এই ধাতব ব্লক কি করছে, স্থাপন করে 30 কেজি আনুভূমিক বল প্রয়োগ করছে। এরপর কি করছে, 30 কেজি আনুভূমিক বল প্রয়োগ করছে। বল প্রয়োগ করে বস্তুটাকে কি করতেছে, টানতেছে। অর্থাৎ এদিকে যে আনুভূমিক বরাবর এই পি বল প্রয়োগ করছে কত, 30 কেজি। ওকে, দেন কি বলছে, মানে 30 কেজি বলটা প্রয়োগ করার পর বলটি চলার একটা উপক্রম সৃষ্টি হয়েছে, অর্থাৎ বলটি চলতে শুরু করেছে। তো ঘর্ষণ কোণের পরিমাণ দেওয়া আছে 30 ডিগ্রি, ব্লকটির ওজন কত সেটা চাইছে। তো এই ব্লকটির ওজন কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে ডাব্লু বল কাজ করতেছে, এটা আমাদের বের করতে বলছে। আরেকটা আছে দেওয়া আছে আমাদের ঘর্ষণ কোণের পরিমাণ। হ্যাঁ, ঘর্ষণ কোণটা কি, আমাদের যে ফাই আছে, ফাইটা হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ। হ্যাঁ, তো এই বস্তুটা যখন এদিকে ক্রিয়া করতেছে তখন এর বিপরীতে একটা বল ক্রিয়া করতেছে, সোজা উপরের দিকে একটা বল ক্রিয়া করতেছে, সেটা আমাদের কি প্রতিক্রিয়া বল। আর যখন আমাদের বস্তুটাকে এই 30 কেজি বলে টানতেছে তখন এই ঘর্ষণ বল ঠিক বিপরীতে
বিপরীতে ক্রিয়া করতেছে। ঘর্ষণ বলটা কি আমাদের এফ। আর হচ্ছে আমাদের এই ঘর্ষণ, তো এই দুইটা বল যখন দুদিকে টানতেছিল তখন এই বলের লব্ধিটা ঠিক মাঝ বরাবর কাজ করতেছিল। তো এইটা হচ্ছে আমাদের একটা কি বলের লব্ধি আর ড্যাশ। একটু আগে আমরা যে চিত্রটা দেখে আসলাম। আর এই বলের লব্ধি এবং প্রতিক্রিয়া বলের মধ্যে যে কোণটা উৎপন্ন হয়েছে, সেটাই হচ্ছে আমাদের ফাই, অর্থাৎ ঘর্ষণ কোণ। সেটাই হচ্ছে আমাদের কি ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ কত দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ দেওয়া আছে কত 30 ডিগ্রি। তো এখান থেকে আমাদের চাইছে কি, হচ্ছে আমাদের ডাব্লুর পরিমাণ, অর্থাৎ এই যে ব্লকটা আছে ব্লকটার ওজন কতটুকু সেটা চাইছে। হ্যাঁ, দেখো, তো আমরা শুরুতে দেখি কি আমাদের এখানে যে বিষয়গুলো ছিল আমরা চিত্রের মাধ্যমে সবগুলো বিষয় এখানে নোট করে নিছি। এখন আমরা ম্যাথটা সমাধান করব, অর্থাৎ এই বস্তুটার ওজনের মানটা বের করব। কিভাবে দেখো, শুরুতে আমরা দেখবো যে দেওয়া আছে যে ফাইয়ের মান, অর্থাৎ স্থিতি ঘর্ষণ কোণের মান ফাই ইকুয়াল কত 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা আগে মিউ এর মানটা বের করে নেব, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। হ্যাঁ, তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা কি আমাদের মিউ ইকুয়াল, আমরা একটা দ্বিতীয় নম্বরে একটা সূত্র পড়ছিলাম না, যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান। দ্বিতীয় নম্বরে আমাদের যে স্থির ঘর্ষণ কোণ, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির ঘর্ষণ কোণ এই ট্যানজেন্টের সমান। দ্বিতীয় নম্বরে এই সূত্রটা আমরা পড়ছিলাম। তো এখানে আমরা আগে মিউ এর মানটা বের করে নিই, অর্থাৎ স্থির ঘর্ষণ গুণাঙ্কের মানটা বের করে নিই। তাহলে ট্যান স্থির ঘর্ষণ কোণের মান কি আমাদের 30 ডিগ্রি, অর্থাৎ ফাইয়ের মান হচ্ছে 30 ডিগ্রি। তো ফাইয়ের মান এখানে আমরা কত পাচ্ছি, ট্যান 30 ডিগ্রির মান মেবি হচ্ছে, ডিরেক্ট যদি আমরা মানটা বের করতে যাই, ক্যালকুলেটরটা যদি করে রাখলাম, এক মিনিট। তো ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0.577। ওকে, তো এখন আমরা যে একটা সাম্যাবস্থার যে শর্ত 3টা পড়ছিলাম, ভার্টিক্যাল বলগুলোর সমষ্টি, অর্থাৎ আনুভূমিক বলের সমষ্টি 0, উলম্বিক বলের সমষ্টি 0 এবং মোমেন্টের যোগফল কি 0। সেই আমাদের এই যে ভার্টিক্যাল, এই যে সামেশন হরিজন্টাল ফোর্সের মান সমষ্টি 0 আর হচ্ছে কি ভার্টিক্যাল ফোর্সের মান হচ্ছে 0। এই দুটো সূত্র দিয়ে আমরা এই বস্তুটার ওজন বের করব। তো আমরা এখন দেখি যে আমাদের ভার্টিক্যাল বলগুলোর যোগফল 0, এই সূত্র আগে প্রয়োগ করি। হ্যাঁ, তো আমরা জানি হরিজন্টাল বলগুলোর সমষ্টি হচ্ছে আমাদের 0। তো হরিজন্টাল বল কি আমাদের যে আনুভূমিক বলটা আছে, হ্যাঁ, এই আনুভূমিক বলের আমাদের যে ডান দিকের দিকগুলো হচ্ছে আমাদের প্লাস, অর্থাৎ পজিটিভ, আর এই আনুভূমিক বলের অর্থাৎ হরিজন্টাল বলের বাম দিকের যে বলগুলো থাকবে সেগুলো হচ্ছে নেগেটিভ। ওকে, তো আমরা একটা এই চিহ্নের মাধ্যমেই দেখাই। হ্যাঁ, তো ডান দিকে যে বলগুলো থাকবে সেটা হচ্ছে পজিটিভ। তো এখানে আমাদের কি এইখান থেকে দুইটা বল আছে, এইখানে একটা, এইখানে একটা। হ্যাঁ, এখানে আছে আমাদের কি ডান দিকে আছে 30 কেজি বল, এখানে আছে এফ বল। হ্যাঁ, ডান দিকেটা হচ্ছে পজিটিভ, আমরা ডান দিকেটাকে লিখি প্লাস না, এখানে কি দেবো মাইনাস। কেন মাইনাস দেবো, এই যে আমাদের এখান থেকে বাম দিকে যে বলগুলো আছে সেগুলো আছে নেগেটিভ, তার মানে এই এফ বল হবে মাইনাস এফ ইকুয়াল হচ্ছে 0। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এফ এর মান পাইতেছি কত 30
ডিগ্রি না, এফের মান 30 কেজি, হ্যাঁ 30 কেজি। তো আমরা কি পাইলাম, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তারপর স্থিতি ঘর্ষণ কোণ, আর হচ্ছে এটা হচ্ছে ঘর্ষণ বল। এখন আমরা কি করব, এই যে আমাদের ভার্টিক্যাল অর্থাৎ লম্বিক বলগুলোর সমষ্টি যে শূন্য, এই সূত্রটা প্রয়োগ করব। হ্যাঁ, তো এটা আমরা এখানে একটু লিখি, আমাদের ভার্টিক্যাল বলগুলোর সমষ্টি শূন্য, ভার্টিক্যাল বলগুলোর সমষ্টি হচ্ছে শূন্য। তো ভার্টিক্যাল বলগুলোর আমাদের উপর দিকে যে বলগুলো থাকবে সেগুলো হচ্ছে প্লাস, আর নিচের দিকে যে বলগুলো থাকবে সেগুলো হচ্ছে কি মাইনাস। ওকে, সেগুলো কি মাইনাস। ওকে, তো আমরা লিখি যে ভার্টিক্যাল বল আমাদের কি, অর্থাৎ উলম্বিক বল। তো উপর দিকে কি আছে, আর বল আছে, নিচের দিকে কি আছে, ডাব্লু বল আছে, অর্থাৎ ডাব্লু বলটা হবে মাইনাস বল, হ্যাঁ, ইকুয়াল 0। ওকে, তো এইখান থেকে যদি আমরা কোনো ক্রমে এই আর এর মানটা বের করতে পারি, আর এর মানটা বের করে ওদিকে যদি ট্রান্সফার করে দেই, তার মানে হচ্ছে আমাদের ডাব্লুর মানটা বের হয়ে আসতেছে। তাহলে ডাব্লুটাই কি হয়, আমাদের এই বস্তুটার ওজন। তাহলে দেখো না, আমাদের এইখানে এই ডাব্লুটাই হচ্ছে এই যে ওজন, তাই না? তো এইখানে কোনো ক্রমে যদি আমরা আর এর মানটা বের করে ফেলতে পারি, আর এই আর এর মানটা বের করে সেটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব, ওটাই হচ্ছে আমাদের এই ডাব্লুর মান, অর্থাৎ বস্তুটার ওজনের মান। তো এখন আমাদের এই আর এর মানটাই বের করতে হবে। ওকে, তো আমরা এখানে কি লিখি যে ডাব্লুর মানটা যেহেতু লিখবো আমরা ডাব্লিউ ইকুয়াল আর, ঠিক আছে, ডাব্লুর মানটা এখানে আমরা আর এর মানটাই বের করতে পারলেই আমাদের বস্তুর যে ওজনটা আছে ওজনটা বের হয়ে আসবে। তো আর এর মানটা আমরা কীভাবে বের করবো, দেখো আমরা আর একটা সূত্র পড়ছিলাম, আমি এখানে লিখে দিই। হ্যাঁ, এম এর মানটা আমাদের লাগবে, নিচে একটু লিখে রাখি, কিন্তু না এটা মিউ 0.577। তো আমরা আরেকটা সূত্র পড়ছিলাম কি, যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আমাদের যে ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাতের সমান। এই যে আমাদের স্থির ঘর্ষণ গুণাঙ্ক আমাদের কি এই, এটা কি আমাদের ঘর্ষণ বল, এই ঘর্ষণ বল আর এই প্রতিক্রিয়া বল, আরটা কি প্রতিক্রিয়া বলের অনুপাতের সমান, অর্থাৎ F/R। এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা কি আমাদের ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাতের সমান। তো এইখান থেকে আমরা এই কী বের করব, এই যে আর এর মানটা বের করবো, এখান থেকে আর এর মানটা বের করব। তো অলরেডি এখানে থেকে আমরা এই মিউ এর মান এই যে বের করে ফেলছি, এবং এই যে এফ এর মান অর্থাৎ ঘর্ষণ বলের মান এই যে বের করে ফেলছি, তাই না? তো এইখান থেকে আমরা কি করছি, এই যে মিউ এর মান অর্থাৎ স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা বের করছি, এবং এই যে এফ এর মান এটা হচ্ছে কি ঘর্ষণ বলের মানটা বের করে ফেলছি। তাহলে ইজিলি আমরা এখান থেকে আর এর মানটা বের করতে পারতেছি না, আর আর এর মানটা এখানে বসে দিলে সেটাই কি আমাদের এই বস্তুটার ওজন। হ্যাঁ, তো আমরা আর এর মানটা বের করে ফেলি, বা আমাদের কি হবে, এখানে যদি 1 রাখি, আর গুণ যদি করি আমরা এফ ইকুয়াল হচ্ছে মিউ আর, তাহলে আমরা যদি আরটা বের করতে চাই মিউটাকে এদিকে নিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, আর ইকুয়াল কী হবে F/মিউ। ওকে, তো এখন আমরা আর এর মানটা বের করতে খুব ইজিলি বের করতে পারতেছি। এফ এর মান কি আমাদের 30 কেজি ডিভাইডেড আমাদের মিউ এর মান হচ্ছে 0.577। ওকে, তাহলে আর ইকুয়াল আমাদের এই 30/0.577। হ্যাঁ, 30/0.577 আসতেছে আমাদের 51.99
99, তাহলে এটাকে আমরা 52 ধরতে পারি। হ্যাঁ, এটাকে আমরা 52 ধরতে পারি, বা 52 প্লাস সামথিং কিছু আসবে, 35 0.577। তো এটাকে আমরা কি 52 ধরতে পারি। হ্যাঁ, 52 কেজি, 52 কি কেজি। তো এই যে সুন্দর এখানে আমাদের আর এর মানটা বের হয়ে আসলো। এই আর এর মানটাই জাস্ট আমরা এই যে এখানে আর এর মানের এখানে বসাই দেব। ডাব্লিউ ইকুয়াল কি আমাদের, তাহলে আর এর মান কত আমাদের 52 কেজি, 52 কেজি। হ্যাঁ, তো আমাদের তাহলে এই বস্তুটার মান কত আসলো, এই যে 52 কেজি। ওকে, তো আই হোপ ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা সুন্দর করে তাহলে বস্তুটার ওজনটা বের করে ফেললাম। ঠিক আছে, তো যদি তোমরা বুঝতে না পারিস আবার ভিডিওটা একটু টেনে পিছন থেকে দেখ, ইনশাআল্লাহ বুঝতে পারবি। আর তোরা অবশ্যই যারা বাকি ক্লাসগুলো করস নাই, গত ক্লাসগুলো করে আসবি ইনশাআল্লাহ। আমি যে ক্লাসগুলো নিয়েছি সেখান থেকে আমাদের ফাইনালে ম্যাথ আসবে, আর যে বেসিকগুলো দিয়েছি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত ওইগুলো থেকেই আসবে ইনশাআল্লাহ। তো আমাদের চ্যানেলটি অবশ্যই তোরা সাবস্ক্রাইব করে রাখবি। আমি তো তোরা এই ম্যাথগুলো কর, এরকম টাইপের যে ম্যাথগুলো আছে অন্য মান দিয়ে সেগুলো একা একা করার ট্রাই কর। তো এভাবে প্র্যাকটিস করলে আরও তোদের চর্চা যখন হবে সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস এতটুকুই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।